জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে সব দোষ ভারতের, ভারতের কি করা উচিত। ঠিক এই ভিডিওটি নিয়ে বন্ধুরা, আমরা জানি বাংলাদেশের জন্য যা কিছুই করি না কেন সেগুলো বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে। আমরা যতই বাংলাদেশের ভালো চাই না কেন, বাংলাদেশের জনগণ সেটা মনে করে যে আমরা বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছি। আমরা যত বাংলাদেশকে ভালোবাসি ততই বাংলাদেশিরা আমাদেরকে ঘৃণা করে। আসলেও একটা বাংলায় কথা আছে না, যে কারোর ভালো করতে নেই, ঠিক তাই বাংলাদেশের এক শ্রেণী বাংলাদেশের এক শ্রেণী জনগণ, তারা কিন্তু প্রচুর পরিমাণে ভারত বিদ্বেষী। সেই বিদ্বেষমূলক জনসংখ্যার সংখ্যায় বর্তমান সময় বাংলাদেশে বেশি। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ভারতের দোষ কোথায় আর ভারতের কি করা উচিত। তো সবকিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। একই সাথে আজ 1 ডিসেম্বর, বিজয়ের শুভেচ্ছাও নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সব দোষ ভারতের, ভারতের কি করা উচিত, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আজকে বিজয়ের মাস। এই বিজয়ের মাসেই বলতে হয় যে আজকে আমরা যে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি, সেই নাগরিক পরিচয়ের পেছনেও নেপথ্যে একটা বড় ধরনের ভূমিকা আছে ভারতের। 1971 সালের 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 13 দিনের যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল ভারত, এবং মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে নানাভাবে ভারত সহযোগিতা করেছে, যার দরুন আমরা সর্বমোট মাত্র 9 মাসের যুদ্ধে একটি মানচিত্র অর্জন করেছি, একটা পতাকা অর্জন করেছি, আমাদের একটা নিজস্ব জাতীয় সঙ্গীত আছে। কিন্তু আজকে পরিবর্তিত বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। 1 বছর আগে 2024 সালে আমাদের মুক্তিযুদ্ধের যে বাংলাদেশটা ছিল, কিংবা ভারত আমাদের যে অকৃত্রিম বন্ধু, আমরা যে গর্বের সাথে স্বীকার করতাম, আজকে যদি আমি এই যে বারবার বলি না ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, আমাকে ভারতের দালাল বলেও, এমনকি রয়ের এজেন্ট হিসেবেও বলা হয়। কেউ কেউ সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েও জানান দেন পাকিস্তানপন্থী, আমাদের মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি, রাজাকার গোষ্ঠী। সোজা কথা, নাম উল্লেখ করলাম না, আপনারা হয়তো অনেকে জানেন। যাই হোক, যেটা সত্য সত্য, ন্যায়ের পক্ষে আজীবন কথা বলছি, কথা বলে যাব। আজকে সব দোষ ভারতের। এই যে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি, এর দোষটাও ভারতের। পাকিস্তানকে কেন ভাঙ্গা হলো, এর দোষটা দায়টাও ভারতের। আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে কেন, পেছনের ইতিহাসটা পাঠ করলে, আজকের জেনজিরাও যদি ইতিহাসটা পাঠ করে, তাহলে বুঝতে পারবে যে কেন আমাদের আলাদা হয়ে যেতে হয়েছিল। আজকে যদি 1971 সালে ভারত আমাদের সহযোগিতা না করত, আজও আমরা স্বাধীন হতে পারতাম কিনা, পাকিস্তানের সেই বালুচের মতো অবস্থায় থাকতাম কিনা,
সে ব্যাপারে খুব বড় ধরনের প্রশ্ন আছে, কিন্তু সত্যিকার অর্থে চূড়ান্ত বিচারে ভারত আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। আজকের এই বিজয়ের মাসে ভারতের প্রতি শ্রদ্ধা, সম্মান, কিন্তু একটি গোষ্ঠী ভারতকে দোষ দেয়। আজকে আসলে আমি এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যদিও আজকে দিনের আর এক ভাগে সেটি নিয়ে কথা বলেছি। বাংলাদেশের আলোচিত বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলতে এসেছি। বিডিআর বিদ্রোহে দল আওয়ামী লীগকে তো যুক্ত করাই হয়েছে, একই সাথে খুব জোরালোভাবে ভারতকে যুক্ত করে ফেলানো হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে। খবরে বলা হচ্ছে যে পিলখানায় বাংলাদেশের রাইফেলসের বিডিআর সদর দপ্তরে 2009 সালে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, গতকাল রোববার তার তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশে ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিলেন। গত 11 মাস ধরে তারা তদন্ত করেছে এবং রবিবার রিপোর্ট জমা দিয়েছে ইউনূসের দপ্তরে। তাদের দাবি, সেই রিপোর্টের দাবি, 16 বছর আগের সেই ঘটনায় ভারতও জড়িত ছিল। এই বিষয়ে ভারত সরকারের কাছে জবাব চাওয়ার সুপারিশ করেছে বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ইউনূসের কমিশনের রিপোর্টে 2009 সালের ঘটনায় দায়ী করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একাধিক নেতাকে। দাবি, শেখ হাসিনার সবুজ সংকেতেই ওই ঘটনা ঘটেছিল। নেপথ্যে মূল কাণ্ডারে ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। কিন্তু ঠিক কি ঘটেছিল 16 বছর আগে, কিভাবে তার সঙ্গে ভারতের যোগ ছিল বলে দাবি করছে ঢাকা। 2009 সালের ঘটনা বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ড নামেই পরিচিত। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ, আগে তা ছিল বাংলাদেশ রাইফেলস। এই আধা সামরিক বাহিনীর উপর সীমান্ত রক্ষার ভার। 2009 সালে বিডিআরের একাংশের সদস্যরা বিদ্রোহ ঘোষণা করেন। শীর্ষ নেতৃত্বের বদল, সেনাবাহিনীর সঙ্গে সমানাধিকার, নিয়োগ সংক্রান্ত একাধিক দাবি দেওয়া ছিল তাদের। বিদ্রোহী বিডিআর বাহিনী পিলখানার সদর দপ্তর দখল করে নেয় এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যা করে। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিন ধরে চলে হত্যাকাণ্ড। রেহাই পাননি সাধারণ মানুষও। বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদকে সদর দপ্তরের ভেতরেই গুলি করে হত্যা করা হয়। তার পরিবারকেও নিশানা করেছিল বিদ্রোহীরা। দাবি দেওয়া আদায়ের জন্য অনেক সেনাকর্তাকে পণবন্দি করা হয়েছিল। তাদের উপর নৃশংস অত্যাচার হয়। পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনের মৃত্যু হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। শেষ পর্যন্ত অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করেন অধিকাংশ বিদ্রোহী বিডিআর সদস্য। শেখ হাসিনা জানিয়েছিলেন, খুন ও নৃশংসতার সঙ্গে যারা জড়িত তারা ছাড়া বাকি বিদ্রোহীদের ক্ষমা করা হবে। ঢাকার আদালতে এই সংক্রান্ত বিচার চলেছে দীর্ঘদিন। 2013 সালের 5 নভেম্বর আদালত পিলখানা হত্যাকাণ্ডে বহু মানুষকে দোষী সাব্যস্ত করে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 152 জনকে, 161 জন পেয়েছিলেন আজীবন কারাবাসের আদেশ। এছাড়া আরও 256 জনকে 3 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মুক্তি দেওয়া হয়েছিল 277 জনকে। যদিও ঢাকার আদালতের এই বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং প্রতিশোধমূলক বলে অভিযোগ করেছিলেন কেউ কেউ। জাতিসংঘের রিপোর্টেও তেমন দাবি উঠেছিল। ভারত প্রসঙ্গ কিভাবে এলো সেটি একটু দেখে নেওয়া যায়। যে 2009 সালে ভারতে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার, প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ইউনূসের কমিশনের রিপোর্টে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে ভারতের যোগ ছিল। এই রিপোর্টের দাবি করা হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত। বিডিআর বিদ্রোহ থেকে তাই তারা লাভবান হয়েছে। তদন্ত কমিশনের প্রধান তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, ওই ঘটনার সময় 921 জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন। তার মধ্যে 67 জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোথা দিয়ে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি
প্রতিবেশী বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চেয়েছিল ভারত। সেনাবাহিনী ও বিজিবিকে দুর্বল করতে চেয়েছিল, যদিও বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাননি ফজলুর রহমান। 67 জনের খোঁজ নিতে ইউনূস সরকারকে ভারতের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে তদন্ত কমিশন। ভারতের তরফে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। কমিশনের সুপারিশ অনুযায়ী 2009 সালের ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কোনো চিঠি ঢাকা দেবে কিনা তাও এখনো স্পষ্ট নয়। এই তদন্ত কমিশনটা যখন গঠন করা হয়েছিল তখন এই তদন্ত কমিশনের প্রধান যিনি, তিনি বেশ গর্বের সাথে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ভারতে অবস্থিত নির্বাসিত প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা কথা বলবেন, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবার চান্স পাননি, ভারত যাওয়ার চান্সই পাননি। কিন্তু একটি রিপোর্ট পেশ করেছেন ভারতকে যুক্ত করে। আজকে দিনের আরেক ভাগে আমি এটি নিয়ে কথা বলেছি। এই কমিশনের প্রধান যিনি, তিনি একজন চরম ভারত বিদ্বেষী, ভারত বিরোধী মানুষ। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তার জন্য আজকে এই শ্রেণীটি, এই গোষ্ঠীটি ইউনূস সরকার থেকে শুরু করে দোষারোপ করছে বা করে। আজকে বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে, কখনো কখনো আমার মনে হয় না যে এটা বাংলাদেশ আছে, এটাকে মনে করা হচ্ছে যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এবং পূর্ব পাকিস্তান মনে করা হচ্ছে বলেই এখনকার যারা কর্তা তারা পূর্ব পাকিস্তান মনে করছেন বললেই কথায় কথায় ভারতকে দুষছেন। 71 সালের জন্য দুষবেন বা দুষছেন, আবার প্রতিনিয়ত নানা কিছু বাংলাদেশে যা কিছু ঘটে তার পেছনে ভারতের যোগ খোঁজেন। আবার এই যে বিডিআর বিদ্রোহ 16 বছর আগে যে বিদ্রোহটা ঘটেছিল, 16-17 বছর আগে, সেই বিদ্রোহের পেছনেও ভারতকে দুষছেন। আমি দিনের আরেক ভাগের ভিডিওতেও বলেছি যে এবং সরকারকে, সেই সময়ের সরকারকে দুষছেন। সেই সময়ের সরকারকে দোষা নাকি সেই সময়ের সরকারকে ফেলে দেওয়ার জন্য সেই সময়ের সরকার সাথে সাথে ক্ষমতায় আসার সাথে সাথে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য এবং সাথে সাথে সেই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোরই একটা ষড়যন্ত্র ছিল, সার্বিক বিচার বিশ্লেষণে সেটি প্রতীয়মান হয়। কিন্তু আজকে ঘটনা পুরো উল্টে দেওয়া হচ্ছে। সেই সরকারই জড়িত ছিল, আবার আমাদের প্রতিবেশী দেশ, সবচেয়ে আপন কাছের নিকট প্রতিবেশী ভারতকে দোষারোপ করা হচ্ছে, যে ভারতের সহযোগিতা ছাড়া আমরা এক পা চলতে পারি না, সেই ভারতকে প্রতিনিয়ত কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এই যে ভারতকে যে এত দোষারোপ করা হচ্ছে, এর পরিণতি কি হতে পারে? যদিও ভারত এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পরিণতি দেখায়নি। এই যে ইউনূস সরকার চরম ভারত বিদ্বেষী সরকার, কিন্তু এখনো পর্যন্ত খুব মোটা দাগে বড় আকারের যে সহযোগিতা তুলে নিয়েছে বাংলাদেশের সাথে তা কিন্তু ঘটেনি। কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে, যেমন ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, বাংলাদেশ থেকে পণ্য বিভিন্ন দেশে, বিশেষ করে গার্মেন্টস পণ্য রপ্তানি হতো বিভিন্ন দেশে, বাংলাদেশ থেকে ভারত হয়ে ভারতের বিমানবন্দর, ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত। এবং স্থল পথে কিছু পণ্য ভারতে আমাদের রপ্তানি হতো, সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত। দুদিন আগে এই যে ভুটান নেপালের সঙ্গে আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, দুদিন আগে আমরা একটা দেখলাম একটা পণ্য ভুটানে যাবে, সেই ভুটানে যাওয়া পণ্যটা কিন্তু ভারত ঢুকতে দেয়নি, ঢোকার অনুমতি দেয়নি, এখনো পর্যন্ত ঢুকতে পারেনি। তো সব খুব ছোট ছোট ইনিশিয়েটিভের মধ্যে আছে ভারত, কিন্তু মোটা দাগে যদি ভারত একটা একটা করে ব্যবস্থা নিতে শুরু করে এই যে বাংলাদেশের যে ভারত বিরোধিতা, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশ এক ভয়াবহ বিপদের মুখে পড়বে। যেমন ইতিমধ্যে দেখুন, এই যে চাল কিনছে কোথা থেকে? ভারত থেকে কিনতে পারছে না কেন? চাল যারা উৎপাদন করে না তাদের কাছ থেকে চাল কিনছে বাংলাদেশ, সিঙ্গাপুর থেকে চাল কিনছে, দুবাই থেকে চাল কিনছে, যারা 1 কেজি চালও উৎপাদন করে না। ভবিষ্যতের বাংলাদেশে এইভাবে যদি চলতে থাকে ইউনূস সরকারের দ্বারা শাসিত বাংলাদেশ, তাহলে ভারত যদি আরো নানা রকম পদক্ষেপ নেয়, ভারত আমাদের পুরোপুরি যদি রপ্তানি বন্ধ করে দেয়, আমাদের প্রত্যেক জীবন মূল্য বেড়ে যাবে, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে। এই যে গার্মেন্টস চলে আমাদের, যে ভারতীয় তুলা সুতায়
85% তুলা সুতা ভারতীয়, বাকি 15% আসে বাইরে থেকে। শুধু এটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা একদম শেষ। আমাদের আকাশসীমা যদি ভারত বন্ধ করে দেয় তাহলে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই কথাগুলো আমি অনেকবার বলেছি, কিন্তু আসলে এখন পর্যন্ত ভারত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে বা পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা দেখছি ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা। ইতিমধ্যে ভারতের জনগণ পর্যন্ত বাংলাদেশের ওপর মহা ক্ষুব্ধ, বাংলাদেশের জনগণের উপরে ক্ষুব্ধ। আজ থেকে 1.5 বছর আগেও কিন্তু এই পরিবেশটা ছিল না। আমরা পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় যখন যেতাম, তারা যেভাবে আমাদেরকে ওয়েলকাম জানাতো আমি নিজেও দেখেছি অনেক সময়। কিন্তু এখন নাকি অনেকটা বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে একটা বিতৃষ্ণা এসে গেছে, এবং ভারতীয়দের বিভিন্ন কথাবার্তায় মনে হয় যে বাংলাদেশ নিয়ে তারা আসলে ক্ষুব্ধ, বিরক্ত। এবং জনগণের উপর, জনগণের জনমতের উপর কিন্তু সরকারের নীতি, সরকারের সিদ্ধান্ত অনেকটা প্রভাব ফেলে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পাকিস্তানে যে হামলা হলো, ভারতীয় জনগণ একান্তভাবে চাইছিল যে পহেলগাঁও যখন জঙ্গি হামলা হলো পাকিস্তানের পক্ষ থেকে, তখন ভারতীয় জনগণ একান্তভাবে চাইছিল যে পাকিস্তানকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং ভারত যখন পাকিস্তানে অপারেশন সিঁদুর চালালো, তখন ভারতীয় জনগণ কিন্তু উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল। এবং মাত্র 4 দিনে যখন বিরতি করলো, তখন কিন্তু ভারতীয় জনগণ আসলে ক্ষুব্ধ হয়েছিল। এবং ভারতীয় জনগণ এখন আবারও চায় যে পাকিস্তানকে শায়েস্তা করতে হবে। ঠিক একইভাবে ভারতীয় জনগণ এখন চাইছে যে বাংলাদেশকেও শায়েস্তা করা দরকার। কেন? কথায় কথায় এত কেন দোষারোপ? এই যে জনমতের চাওয়াটাকে সরকার যদি পিক করে, ভারত সরকার যে কোনো মুহূর্তে, এখানে যুদ্ধ করার প্রয়োজন নেই, একদম সবকিছু আমাদের যদি লক করে দেয়, তাহলে আমরা যে কি বিপদে পড়বো আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো নিয়ে অনেকবার অনেক কথা বলেছি। ইউনূস চলে যাবে, একটা অনির্বাচিত অবৈধ সরকার, ইউনূস সরকার চলে যাবে, বিদেশে পালিয়ে যাবে, কিন্তু আমাদের কি হবে? অবস্থাটা এমন মনে হয় যে ইউনূস সরকারকে টাইট দেওয়ার জন্য হলেও ভারতের বাংলাদেশের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার। কারণ বাংলাদেশকে ইতিমধ্যে ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশের জনগণেরও আরো বোঝা উচিত যে ভারত ছাড়া বাংলাদেশ যে কতটা অসহায়। সিঙ্গাপুর থেকে চাল উৎপাদন করে চাল নিয়ে আসবেন, দুবাই থেকে চাল উৎপাদন করে চাল নিয়ে আসবেন, দেখুন কেমন নিয়ে আসতে পারেন। দেখুন, ভারতের এই জিনিসটা হয়তো একটা সাময়িক সময়ের জন্য দেখা উচিত, নইলে বাংলাদেশের এই যে পাকপন্থী, পাকিস্তানপন্থী এই সরকার সোজা হবে না, এবং বাংলাদেশের এক শ্রেণীর জনগণও সোজা হবে না। এই জন্য আমরা বাংলাদেশের নাগরিক হিসেবেও বলবো যে ভারত, আমি স্বাধীন, ভারত স্বাধীন, ভারতের সাথে আমার ব্যবসা বাণিজ্য নানা রকম সম্পর্ক আছে। সাময়িক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাক, বাংলাদেশের মানুষের বোঝা উচিত, তাহলে বুঝতে পারবে যে ভারত কি, কত প্রকার, কতটা প্রয়োজনীয়, কতটা উপকারী। এটা অন্ততপক্ষে ভারতের বুঝিয়ে দেওয়া উচিত। আমরা এই মুহূর্তে এটি মনে করছি। এছাড়া বাংলাদেশ সোজা হবে না। বাংলাদেশ পূর্ব পাকিস্তান রূপায়ণ হচ্ছে, এই পূর্ব পাকিস্তান থেকে বাঁচাতে হলেও ভারতের ইনিশিয়েটিভ দরকার। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম দোস্ত, ভারতের তো সব থেকে বড় ভুল হয়েছে 1971 সালে, যখন বাংলাদেশে পাকিস্তানি খান সেনাদের অত্যাচার চলছিল, যখন বাংলাদেশে পাকিস্তানি সেনারা বাংলাদেশের সেই বাঙালি নারীদের সম্ভ্র নষ্ট করেছিল। বাংলাদেশের মানুষ লাখে লাখে যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, প্রাণ দিচ্ছিল বাংলাদেশ তৈরি করার জন্য, স্বাধীনতা লাভের জন্য, সেই স্বাধীনতা লাভে ভারতের একটা কিন্তু ভূমিকা ছিল। ভারতে 100 লাখ, তার মানে 1 কোটি শরণার্থী যারা ছিল তাদেরকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে তাদের মুখে অন্ন তুলে দিয়েছিল, তাদেরকে আশ্রয় দিয়েছিল। এটা ভারতের সব থেকে বড় ভুল। হ্যাঁ,
এখন বাংলাদেশের লোকজন এটাই বলবে যে জেনেভা কনভেনশনে যে একটা রুল রয়েছে যে যে দেশে যুদ্ধ লাগে তার প্রতিবেশী দেশের বর্ডার খুলে সেই দেশের নিরীহ মানুষদের আশ্রয় দেওয়ার একটা রুল রয়েছে। আরে ভাই সাহেব, সেটা আমরা জানি, কিন্তু যুদ্ধের সময় আমরা যে তোমাদের পাশে দাঁড়িয়েছিলাম, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা লাভের জন্য ভারতের সৈনিক জীবন দিয়েছে, সেটাও কি জেনেভা কনভেনশনের রুলের ভিতর আসে? সেটাও কি জেনেভা কনভেনশনের রুলের আওতায় আসে? আমার তো জানা নেই। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া থেকে অস্ত্র দেওয়া পর্যন্ত সেগুলোও ভারত করেছিল। এটাই ভারতের সব থেকে চরম ভুল হয়েছে। আর সব থেকে ভুল কোনটা হয়েছে? যখন স্বাধীনতা লাভ করার পর 1971-এর 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তখন মুজিবের কথায় মুজিব তখন বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় সেনা বাংলাদেশ ছেড়ে যেন চলে যায়। সেই এক কথায় তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি তখন ভারতীয় সেনা নিয়ে চলে আসে। কিন্তু তখন যদি ভারতীয় সেনা না নিয়ে আসতো, তখন যদি বাংলাদেশের উপর এখনো যদি ভারত আর্মি শাসন লাগিয়ে রাখতো বা ভারতের কোনো একটা রাজ্য তৈরি করে দিত, তখন কি হতো? এখন আমি সকল বাংলাদেশিদের দোষ দিচ্ছি না, এখানে দোষ গুটি কয়েক বাংলাদেশি যারা ভারত বিদ্বেষী, যারা রাজাকার, যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, যারা বাংলাদেশের ভালো চায়নি কখনো, যারা বাংলাদেশের নারীদের তুলে নিয়ে খান সেনাদের যে আর্মি কোয়ার্টার ছিল সেখানে পৌঁছে দিত, সেই সব ব্যক্তিরা এখন মরা কান্না কাঁদছে যে ভারত আমাদের সব সময় ক্ষতি করেছে। হ্যাঁ, ভারত ক্ষতি তো করেছে, যেমন বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, বাংলাদেশের ডেভেলপমেন্টে ভারতের অতপ্রতভাবে জড়িত থাকা, যেমন বাংলাদেশের রেলওয়ে থেকে, মেট্রো রেল থেকে, বাংলাদেশের হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে, এবং বাংলাদেশের যে বিমান বন্দরগুলো সেগুলো ডেভেলপমেন্ট করার দিক থেকে, এবং ভারতের বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশের যে গার্মেন্টস প্রোডাক্ট সেগুলো সাপ্লাই করা, সেগুলো সুযোগ করে দেওয়া, এবং ভারতের বন্দরগাহ ব্যবহার করতে দেওয়া বাংলাদেশকে, এগুলো ভারতের চরম ভুল ছিল। ইনফ্যাক্ট ভারতের চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং মাছ থেকে শুরু করে সমস্ত কিছুই ভারত থেকে যখন বাংলাদেশে যাচ্ছিল, সেগুলোও কিন্তু বাংলাদেশের নজরে ভারতের অনেক বড় ভুল ছিল। এখন কথা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। 2009 সালে যখন পিলখানা হত্যাকাণ্ড চলে, তখন নাকি ভারত জড়িত ছিল। এখন কথা হচ্ছে ভারতের কিন্তু একটা সময় এসে গেছে এই বাংলাদেশিদের জবাব দেওয়ার। বাংলাদেশের যে সমস্ত মানুষ, বাংলাদেশের যে সমস্ত স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী, যেমন জামায়াত শিবির, আলশাম, আলবাদর এবং রাজাকার যারা রয়েছে, তারা কখনোই ভারতের ভালো দিকটা চোখে পড়ে না। ভারত বিদ্বেষী তাদের রক্তে রক্তে, শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। এই জন্য বলছি যে ভারতের এখন উচিত বাংলাদেশকে একটা জবাব দেয়া, সপাটে, মানে কান বরাবর একটা থাপ্পড় মারার সময় এসে গেছে। যে থাপ্পড়ের গুঞ্জ দশকের পর দশক
বাংলাদেশের এই ভারত বিদ্বেষীদের কানে যাতে বাজতে থাকে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে ভারত আর কিন্তু এইগুলো সহ্য করবে না। যদি এই ইউনুস যদি 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ মুজিব পর্যন্ত এবং আওয়ামী লীগকে যদি রিসেট বাটন দাবিয়ে আহ, উম, মুছে দিতে পারে, তাহলে ভারতের উচিত সেই মুজিবের কথা, যে তার এক কথায় বাংলাদেশ থেকে আর্মি সরিয়ে নিয়ে এসেছিল, এখন সময় এসেছে যে বাংলাদেশকে একটা জবাব দেওয়ার, এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ভারতেরও উচিত রিসেট বাটন দাবিয়ে সেটা রিমুভ করে দেওয়া। এবং এখন আগ্রাসন দেখানোর সময় এসে গেছে। এখন আর সে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশ আমাদের নেয়ার প্রতিবেশী এবং সব থেকে ভালো বন্ধু, এটা বলার সময় নেই। এখন প্রতিদিন বাংলাদেশ থেকে কোনো না কোনো অজুহাত, কোনো না কোনো দোষ ভারতের উপর চাপানো হচ্ছে। আমরা চাই, ভারত সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট, এই সমস্ত গুজব এবং এই সমস্ত দোষের ভালো করে একটা জবাব দেওয়া হোক, যাতে কোনোদিন ভারত সম্পর্কে কোনো কথা বলার আগে 100 বার ভাবে। এই ইউনুসকে কিছুদিন আগেই আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই ইউনুসকে কিছুদিন আগেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি একটা মানে উত্তর দিয়েছিলেন তেনার কথায়, যে যখন তিনি ভারত সম্পর্কে বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। মানে তাকে একটা সংকেত দেওয়া হয়েছিল, আগামী দিনে ভারত সম্পর্কে যদি কোনো কিছু বলতে হয় তাহলে একটু ভেবেচিন্তেই বলবেন, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হতে পারে। আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশের একদম কাছাকাছি, যেমন আসামের বাগডোরা এবং আমাদের উত্তর দিনাজপুরে পশ্চিমবঙ্গের এবং বিহারের কিষানগঞ্জে ভারতের সেনাঘাঁটি নির্মাণ হয়েছে 3টি। কেন হয়েছে? বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে তো বাংলাদেশের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ভিজিট করে বন্ধুরা, রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।